স্বাগতম দর্শক আওয়াজ ওয়ান পরিবেশনায়। আওয়ামী লীগ সরকারের এই সরু নালা কিভাবে বুঝবে? আল জাজিরার মতো সাগরের বিশালতা। আল জাজিরা তার কার্যক্রম দিয়ে বারবার প্রমাণ করে দিয়েছে তারা সত্য ও সুন্দরের পক্ষে। আর এই সত্য প্রকাশ করতে গিয়ে আল জাজিরা বারবার স্বৈরাচারদের রোষানলে পড়েছে। মিশরের স্বৈরশাসক সিসির কারাগারে আল জাজিরা 3 সাংবাদিক আজও কারারুদ্ধ অবস্থায় রয়েছেন। আল জাজিরার রিপোর্টের জোরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ক্ষমতাচ্যুত হয়ে জেলে পচে মরছেন। মালদ্বীপীয় মামুন গায়ুম ক্ষমতাচ্যুত হয়েছিল একইভাবে আল জাজিরার প্রতিবেদনের জের ধরেই। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পালা শুরু হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের সেনাপ্রধান নিয়ে আল জাজিরার প্রতিবেদনটি তাদের নজরে এসেছে এবং তারা এই ব্যাপারে অধিকতর সূক্ষ্ম তদন্তের দাবি জানাচ্ছেন। Reporting done by Al Jazeera investigations concerning allegations of corruption against senior officials in Bangladesh and the press release issued by the Ministry of Defense in Bangladesh. The allegations of corruption is a serious matter that should be investigated by the relevant authorities. এই আল জাজিরা টেলিভিশনের যাত্রাই শুরু হয়েছিল সত্যকে উন্মোচন করার জন্য। সৌদি আরব এবং আরব আমিরাত একই কারণে আল জাজিরা চ্যানেল বন্ধ করার জন্য কাতার অবরোধ করেছিল। সৌদি আরব এবং আরব আমিরাত যে কারণে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল তার মধ্যে অন্যতম কারণ ছিল এই আল জাজিরা টেলিভিশন। সৌদি আরব আরব আমিরাত বলয়ের দাবি ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে হবে। তবে বর্তমানে সৌদি আমিরাত বলয় সেই দাবি থেকে সরে এসে কাতারের উপর থেকে সমস্ত অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আল জাজিরা প্রতিষ্ঠার পেছনে কাতারকে প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি সাহায্য করেছে খোদ সৌদি আরব। 90-এর দশকে সৌদি আরব একটি আন্তর্জাতিক মানসম্পন্ন আরবি নিউজ চ্যানেল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেই লক্ষ্যে সৌদি আরব ব্রিটিশ মিডিয়া বিবিসির সাথে একটি চুক্তি সম্পন্ন করল যে বিবিসি তাদের কর্মকর্তা এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেবে। চুক্তি অনুসারে বিবিসি সৌদি আরবদের সেই চ্যানেলটির টেকনিশিয়ানদের প্রশিক্ষণও দেয়। আর এই টেকনিশিয়ানদের মধ্যে অধিকাংশই ছিলেন আরব এবং ফিলিস্তিনি। টেলিভিশনটির সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয় একজন ব্রিটিশ নাগরিককে। সেই ব্রিটিশ নাগরিক দায়িত্ব নেওয়ার পূর্বেই বাদশাহকে একটি শর্ত জুড়ে দেন, আর সেই শর্তটি হলো সৌদি রাজপরিবারের কেউ এই টেলিভিশনের উপর কোনো ধরনের হস্তক্ষেপ চালাতে পারবেন না। দ্বিতীয়ত, এই টেলিভিশনটাকে কোনোভাবে রাজপরিবারের মুখপাত্র বানানো যাবে না। সৌদি রাজপরিবার তার শর্ত মেনে নেয় এবং টেলিভিশন চ্যানেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কিন্তু কার্যক্রম শুরু হওয়ার মাস তিনেকের মধ্যেই রাজপরিবার শর্ত ভঙ্গ করে। তারা এই চ্যানেলটিকে রাজপরিবারের মুখপাত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। ফলস্বরূপ সেই ব্রিটিশ সিইও সমস্ত কর্মকর্তা এবং টেকনিশিয়ানরা একযোগে পদত্যাগ করেন। আর এই সুযোগটাই গ্রহণ করে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। কাতারের আমির হামাদ আল থানি সেই ব্রিটিশ সিইও সহ সমস্ত টেকনিশিয়ানকে কাতারে আমন্ত্রণ জানালেন। তারপর $137 মিলিয়ন খরচ করে আল জাজিরা টেলিভিশন প্রতিষ্ঠা করেন। আল জাজিরা প্রতিষ্ঠার সময়ও সেই ব্রিটিশ সিইও একই শর্ত জুড়ে দেন। কাতারের আমির সেই শর্ত মেনে নেন এবং সংবিধানে আইন করে আল জাজিরার উপর কোনো ধরনের প্রভাব খাটানো বা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রহিত করেন, যার ফলস্বরূপ 2001 সালে আল জাজিরা ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার প্রচার করলে আমেরিকা ভীষণ চটে যায়। ফলাফলস্বরূপ আমেরিকা আল জাজিরা বন্ধ করার প্রস্তাব জানায়, কিন্তু কাতার সাংবিধানিক কারণ দেখে আমেরিকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। প্রতিষ্ঠার পর থেকেই আল জাজিরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করে যাচ্ছে। নতুন তেলবাজিতে আমরা সবাই শেখ হাসিনার পুরুষ বলে যারা জাহির করা শুরু করেছিলেন, ইতিমধ্যে তারা গর্তে লুকানো শুরু করেছেন। ইতিমধ্যে সরকারের বিভিন্ন আমলা সচিব থেকে দলীয় নেতাদের ফেসবুক প্রোফাইল আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়েছেন জাতিসংঘের এই সংবাদ সম্মেলনের পরেই। সরকারের ভেতরের পরিস্থিতি এতটাই নাজুক অবস্থানে যে সব আমলা মন্ত্রীরা আতঙ্কে আছেন, না জানি কার কখন মুখোশ খুলে দেয় আল জাজিরা। আল জাজিরা ডকুমেন্টারিতে সিংহভাগ সাক্ষ্য ও প্রমাণ দেওয়া ছদ্মনামের সাহসী স্বামীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগের পাণ্ডারা মাদকাসক্ত এবং ইউরোপের বিএনপি নেতা বলে বেশ কিছুদিন জাহির করেছে। কিন্তু যখনই এই মাদকাসক্ত ব্যক্তির সাথে শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপিদের এমনকি সেনাপ্রধান আজিজ আহমেদের সাথে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, তখনই সুর পাল্টে ফেলেছে। আসলে এই স্বামী ছিল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট। স্বামী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আরও কিছু আসছে, টেনশন নিয়েন না। একটা স্বীকৃত ক্রিমিনাল কিভাবে সেনাপ্রধান রাষ্ট্রপতির উপস্থিতির অনুষ্ঠানে যোগদান করে, পুলিশ প্রধানের সাথে ছবি, হারিসের জাল পাসপোর্ট কে বা তৈরি করে দিল। ডকুমেন্টারিতে উল্লেখিত হারিস আনিস জোসেফরা কি সেনাপ্রধানের ভাই নয়?
তাহলে আল জাজিরা নিউজকে মিথ্যা দাবি করে পার পাবে কেমন করে এই সরকার? সরকারের একটা কিছু দালাল বলেছিল উন্নত মানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মোবাইল ডিটেক্টর কেনা হয়েছে বাংলাদেশ আর্মির জাতিসংঘের অধীনে শান্তি রক্ষা মিশনে ব্যবহারের জন্য, কিন্তু জাতিসংঘের হাই অফিসিয়াল জানিয়ে দিয়েছে জাতিসংঘ মিশনের শান্তিরক্ষীরা এ ধরনের ডিভাইস ব্যবহার করে না এবং তাদের অনুমতিও নাই। শেখ হাসিনা এবং সেনাপ্রধানকে বাঁচাতে গিয়ে জাতিসংঘকে জড়িয়ে মিথ্যা বলায় এখন আরও চাপ বেড়েছে এই সরকারের উপরে। আল জাজিরার বিরুদ্ধে সারা বিশ্বের স্বৈরাচারদের অপপ্রচার সত্ত্বেও এটি আরবদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নিউজ চ্যানেল। এই জনপ্রিয়তা এখন শুধু আরবদের মধ্যেই সীমাবদ্ধ নেই, এই জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে এশিয়া এবং ইউরোপেও স্থান করে নিয়েছে আল জাজিরা। আওয়ামী লীগের মধ্যে এখন বিপর্যয় এতটাই শুরু হয়েছে যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এখন আঙ্গুল তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। আওয়ামী লীগ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে যে আরও বেশ কিছু তথ্য আল জাজিরার হাতে পৌঁছেছে। তাই কোথাকার পানি কোথায় গিয়ে পৌঁছায় এই ভয়ে ইতিমধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বাংলাদেশে এখন তুমুল আলোচনায় আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন। তবে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই প্রতিবেদনটি সেখান থেকে প্রকাশ না করলেও সরকার এবং সেনা সদর দপ্তরের প্রতিবাদ ছেপেছে বিস্তারিত। ইতিমধ্যে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের সম্পাদকীয়তে এর একটি ব্যাখ্যা দিয়েছে। সম্পাদকীয় শিরোনামে সেখানে এক জায়গায় বলা হয়েছে, কোন বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে তা প্রকাশ না করে কেবলমাত্র সরকারের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে আমরা অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এখন পর্যন্ত আমরা আল জাজিরার প্রতিবেদন বা এর কোনো অংশই প্রকাশ করিনি। আমরা মনে করি যে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো এড়িয়ে যাওয়া বা কার্পেটের নিচে ময়লা চাপা দেওয়ার মতো সমাধানে যাওয়া এই সরকারের জন্য আর ঠিক হবে না। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের হুমকি। পরিবেশটি এমন হয়ে উঠেছে যে কোনো জায়গায় মুক্তভাবে গণমাধ্যমের কাজের ক্ষেত্রেও এই আইনটি ব্যাপকভাবে সীমাবদ্ধ করেছে। সাংবাদিক এবং সংবাদপত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসমর্থনযোগ্য মানহানিকর মামলাগুলো দেখলে এবং যে গতিতে মামলাগুলো নেওয়া হয়, তদন্ত করা হয়, আসামিদের গ্রেপ্তার করা হয়, কারাগারে পাঠানো হয় এবং মাসের পর মাস জামিন না দিয়ে কারাবন্দী রাখা হয়, তাতেই সুস্পষ্ট উত্তর পাওয়া যায়। এগুলো ছাড়াও ভয় দেখানো, হুমকি দেওয়া, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া সহ অন্য আরও অনেক কৌশলগুলো ব্যবহার করা হয়। প্রথিতযশা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন, সরকারের পক্ষ থেকে যে প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানানো হয়েছে তাও স্মার্ট হয়নি, এফেক্টিভ হয়নি, বিশ্বাসযোগ্য হয়নি। প্রতিক্রিয়া তো বিশ্বাসযোগ্য হতে হবে, গদবাঁধা কথা বললে তো হবে না। বাংলাদেশে আল জাজিরার ওই প্রতিবেদন এখন পর্যন্ত যে কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়নি, এটা একটা সাহসী কাজ। ভবিষ্যতে কী হবে জানি না, বাধাগ্রস্ত হতেও পারে। তবে এর প্রতিবাদ জানানোর কোনো প্রয়োজন ছিল বলে মনে করি না, কারণ এই প্রতিবাদের মধ্য দিয়েই বিষয়টি দেশবাসীর মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। আল জাজিরার ওই খবর প্রকাশ না করার জন্য বাংলাদেশ সরকারের কোনো পক্ষ থেকে কোনো চাপ ছিল না বলে জানান দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। তিনি বলেন, শুধু আমরা কেন, বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে প্রকাশ করেনি। আমরা সাহস পাইনি, সাহসের অভাব ছিল, আমরা সেলফ সেন্সর করেছি। কোনো চাপ না থাকলেও কিসের ভয়, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চিন্তা করেছি এটা প্রকাশ করলে আমি সরকারের দিক থেকে কোনো জুলুমের শিকার হতে পারি, তাই অপেক্ষা করেছি বাংলাদেশের আর কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে কিনা, কেউ করলে আমরাও করতাম। এই ভয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, দেশের পরিস্থিতি এরকম, এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, এখানে যতটুকু পারা যায় সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হবে না। ডিজিটাল নিরাপত্তা আইনে আমাকে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে যেতে পারে, তাই আমি ঝুঁকি নেইনি, আমি একা নই, কেউই নেয়নি। আল জাজিরা সম্পর্কে বাংলাদেশ সরকারের হয়তো কোনো ধারণাই নাই, তাই মাদার অফ মাফিয়াকে বাঁচাতে সকল মিডিয়া লিমিটেড এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলো একসাথে যেভাবে আল জাজিরাকে উল্টোপাল্টা বলে যাচ্ছে, এতে নিজেদের প্রস্তুতি রাখা ভালো থাইবাস নেওয়ার জন্য। আওয়ামী লীগের মধ্যে এখন বিপর্যয় এতটাই শুরু হয়েছে যে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এখন আঙ্গুল তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। আওয়ামী লীগ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে যে আরও বেশ কিছু তথ্য আল জাজিরার হাতে পৌঁছেছে। তাই কোথাকার পানি কোথায় গিয়ে পৌঁছায় এই ভয়ে ইতিমধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আল জাজিরা সম্পর্কে বাংলাদেশ সরকারের হয়তো কোনো ধারণাই নাই, তাই মাদার অফ মাফিয়াকে বাঁচাতে সকল মিডিয়া লিমিটেড এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলো একসাথে যেভাবে আল জাজিরাকে উল্টোপাল্টা বলে যাচ্ছে, এতে নিজেদের প্রস্তুতি রাখা ভালো থাইবাস নেওয়ার জন্য। Bangladesh is the largest contributor of uniformed personnel to UN peacekeeping operations. The deployment of such personnel is pursuant to specific requirements from the UN that are reflected in the agreements with Bangladesh for each peacekeeping operations that they contribute to. The UN has not identified in any of these agreements a requirement for the capability provided by the operation of electronic equipment in the nature described by Al Jazeera in its documentary.
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের সেরা সংবাদ বিশ্লেষণ পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।